ভিসকোস ফাইবার আমরা হয়তো বা এক নামেই চিনি, সবারই খুব পরিচিত ফাইবার, কারণ এটা হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফাইবার যেটা নাকি সাকসেসফুল হয়েছে। এর আগেও ফাইবার ছিল, কিন্তু সেগুলো সাকসেসফুল হয় নাই। ভিসকোস ফাইবারটা হলো প্রথম সফল ম্যানমেড ফাইবার, এবং 1905 সালে এটা ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন শুরু হয় এবং এখনো পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। শুরুর দিকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে ম্যানমেড সেলুলোজিক ফাইবার এটা একটা গুরুত্বপূর্ণ একটা গ্রুপ। অর্থাৎ সেলুলোজ পলিমার থেকে যে আমরা ন্যাচারাল ফাইবার পাই সেটা তো গুরুত্বপূর্ণ বটেই, এবং সেলুলোজ পলিমার ভিত্তিক ন্যাচারাল ফাইবার আসলে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কটন ফাইবার। আর তার সাথে সাথে যদি আমরা ধরি প্যাকেজিং মেটেরিয়ালের ক্ষেত্রে, টেকনিক্যাল টেক্সটাইলের ক্ষেত্রে, তাহলে কটনের পরেই জুটের স্থান, তাই না? এবং ইউরোপে আবার জুটের পরিবর্তে সেখানে ফ্লাক্স ফাইবারের স্থান। তাহলে এই যে কটন, জুট, ফ্লাক্স, এগুলো হলো ন্যাচারাল ফাইবার, সেলুলোজিক ফাইবার ভিত্তিক, অর্থাৎ সেলুলোজ পলিমার দিয়ে এই ফাইবার গুলো তৈরি। অনুরূপভাবে ম্যানমেড ফাইবারের মধ্যেও সেলুলোজ পলিমার থেকে ফাইবার আছে, যেগুলো এই যে কাঠ থেকে তৈরি করা হয় যে ফাইবার গুলো, সেগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে ম্যানমেড ফাইবারের, এবং ভবিষ্যতে এর গুরুত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে, কমবে না। তাহলে বর্তমানে ম্যানমেড ফাইবারের মধ্যে যে সেলুলোজিক ফাইবার গুলো আছে তার প্রোডাকশন কত? সমস্ত টেক্সটাইল ফাইবারের প্রায় 7%-এর মতো আর কি। তো এখন 7% আছে, আশা করি ভবিষ্যতে এটা আরো বাড়বে। তাহলে ভিসকোস ফাইবার নিয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রথমেই আমরা ফাইবারের একটা ইন্ট্রোডাকশন বা পরিচিতি আমি দিচ্ছি তোমাদেরকে। এটা ন্যাচারাল পলিমার থেকে তৈরি করা হয়, কারণ সেই পলিমারের নাম হলো সেলুলোজ, এবং এই সেলুলোজ পলিমারটা কোত্থেকে আসে? কাঠের মধ্যে আছে। কাঠ থেকে পাল্প তৈরি করা হয় বা মন্ড তৈরি করা হয়, মন্ড থেকে এই ফাইবারটা তৈরি করা হয়। ভিসকোস ফাইবার তৈরি করার যে মেথড, এটা আবিষ্কৃত হয় 1891 সালে, আর ফাইবারের ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন শুরু হয় 1905 সালে। এবং এই ফাইবার তৈরি করতে গেলে যে স্পিনিং সলিউশন, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের সলিড পলিমারকে আগে লিকুইড স্টেটে আনতে হবে। তো লিকুইড স্টেটে আমরা দুই ভাবে আনতে পারি, একটা হলো সলভেন্টের সাহায্যে আনতে পারি, আর একটা হলো হিটের সাহায্যে বা মেল্টিং এর মাধ্যমে আনতে পারি। তো এই ক্ষেত্রে হিট ব্যবহার করা হয় না, এই ক্ষেত্রে তোমার সলভেন্টের সাহায্যে লিকুইড অবস্থায় নিয়ে আসা হয়, এবং লিকুইড অবস্থায় যে সলিউশনটা হয় সেই সলিউশনের নাম হলো ভিসকোস। ওই নাম থেকে ভিসকোস ফাইবার নামকরণ করা হয়েছে, আইএসও এই নামকরণ করেছে। কিন্তু আমেরিকাতে কিন্তু এই ফাইবারটা ভিসকোস নামে পরিচিত না, আমেরিকাতে এই ফাইবারটাকে বলা হয় রেয়ন। এই ফাইবার ওয়েট স্পিনিং পদ্ধতিতে তৈরি করা হয়। আমরা যদি দেখি যে এই ফাইবার কিভাবে আমাদের কাছে আসে, প্রথমে ছিল কাঠ, কাঠ থেকে হলো পাল্প বা মন্ড, তারপর সেখান থেকে হলো ফাইবার, ফাইবার থেকে হলো টেক্সটাইল প্রোডাক্ট, এবং সেই টেক্সটাইল প্রোডাক্টই আমরা আসলে ব্যবহার করি। যেমন এখানে ওয়েট টিস্যু দেখানো আছে, যে ওয়েট টিস্যুটা আসলে কোত্থেকে আসছে। ওয়েট টিস্যু কিসের দ্বারা তৈরি? ওয়েট টিস্যু কিন্তু ভিসকোস ফাইবারের দ্বারা তৈরি। এখন আজকে আমি এই স্লাইডই আমার শেষ স্লাইড আর কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্লাইড আমি আলোচনা করছি। এই যতগুলো স্লাইড আলোচনা করব তার মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা স্লাইড আছে, হয়তো 4-5টা আছে, তার মধ্যে এটা একটা। ভিসকোস ফাইবারের কেমিস্ট্রি, অর্থাৎ কেমিক্যাল ট্রান্সফরমেশন কিভাবে হয়, কেমিক্যাল রিয়াকশন গুলো একটু ভালো মতো দেখো। আমাকে প্রশ্ন করার থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করবা, কিন্তু একটু ভালো মতো আগে দেখে নাও।
প্রকৃতিতে আমরা যে কাঠ পাই, এই কাঠ কিভাবে তৈরি করা হয় নিশ্চয়ই আমরা জানি, গাছ থেকে তৈরি করা হয়। এবং গাছের মধ্যে একটা কেমিক্যাল রিয়েকশন হয়, সেই রিয়েকশনকে আমরা বলছি কি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, তাই না? এই রিয়েকশনটা আসলে পাতার মধ্যে হয়। তাহলে এই বায়োকেমিক্যাল রিয়েকশন যখন হয় তখন কার্বন ডাইঅক্সাইড, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর পানিটা আসে কোত্থেকে? পানিটা আসে হলো গাছ মূল দিয়ে পানিটা শোষণ করে। ওই পানি এবং কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো, এইগুলো মিলে কাঠ উৎপন্ন হয়। তাহলে দেখো গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, কারণ কার্বন ডাইঅক্সাইডকে সে রিয়েকশন করে, আমাদের পরিবেশ দূষণ থেকে রক্ষা করে। এট দ্য সেম টাইম গাছের এই রিয়েকশনের বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়, যেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত সহায়ক। তাহলে পরিবেশের জন্য যেটা ক্ষতিকারক সেটা গাছ নিয়ে নিচ্ছে, আর যেটা সহায়ক সেটা আমাদের প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে। তো এই রিয়েকশনের মাধ্যমে আসলে কি তৈরি হলো? কাঠ তৈরি হলো। সেই কাঠের মধ্যে যে কেমিক্যাল উপাদান সেটা হলো সেলুলোজ পলিমার। সেই পলিমারের রাসায়নিক সংকেত আমি তোমাদের দিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবং এটার ডিগ্রি অফ পলিমারেশন হলো 5000। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই যে সেলুলোজ পলিমারটা আমরা কাঠ থেকে পাবো, ওই কাঠকে প্রথমে রিয়েকশন করাবো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কস্টিক সোডার সাথে। রিয়েকশন করলে আমাদের তৈরি হবে অ্যালকালি সেলুলোজ বা সোডা সেলুলোজ তৈরি হবে, C6H9O4ONA। এটা তৈরি হলো, এটা হলো সোডা সেলুলোজ বা অ্যালকালি সেলুলোজ। তারপরে অ্যালকালি সেলুলোজকে আমরা দ্বিতীয় রিয়েকশন ঘটাবো হলো কার্বন ডাইসালফাইডের সাথে। কার্বন ডাইসালফাইডের সাথে রিয়েকশন ঘটলে আমরা যে কেমিক্যালটা পাবো ওটার নাম হলো সোডিয়াম সেলুলোজ জান্থেট। আমরা যে কেমিক্যালটা পাবো ওটার নাম হলো সোডিয়াম সেলুলোজ জান্থেট। এই কেমিক্যালটা আবার পাতলা দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণে দ্রবীভূত হয়। তাহলে আমরা সোডিয়াম সেলুলোজ জান্থেটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণে দিয়ে দিলাম, জলীয় দ্রবণে নাড়াচাড়া করলাম, সলিউবল হয়ে গেল এবং একটা ঘন একটা সলিউশন তৈরি হলো, যেটা দেখতে অনেকটা মধুর মতো কালার, মধুর মতো ভিসকোসিটি। তাহলে এই সলিউশনটার নাম হলো ভিসকোস সলিউশন। এই নাম থেকেই ফাইবারের নামকরণ করা হয়েছে ভিসকোস ফাইবার। এখন এই সোডিয়াম সেলুলোজ জান্থেটকেই আমরা কিন্তু স্পিনারেটের ভিতর দিয়ে পাস করব। তারপর একটা স্পিনিং বাত, একটা পাত্রের মধ্যে আমরা এইটাকে রেখে দিব স্পিনারেটকে, এবং স্পিনারেটের চারিদিকে থাকবে হইলো কেমিক্যাল এবং পানি। তাহলে ওই পানির ভিতরে বা কেমিক্যালের ভিতরে আমার এই সোডিয়াম সেলুলোজ জান্থেটটা স্পিনারেট থেকে বের হয়ে আসবে। স্পিনারেট থেকে বের হয়ে আসার পরে সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়েকশন হবে এবং আমার ফাইবারটা আমি আবার ফিরে পাবো সেলুলোজ। এই জন্য এটাকে বলা হয় রিজেনারেটেড সেলুলোজ। মানে যে সেলুলোজ দিয়ে আমি রিয়েকশন শুরু করেছিলাম, সেই সেলুলোজ আমি আবার ফেরত পেলাম। এই জন্য এটাকে বলা হয় রিজেনারেটেড সেলুলোজ। কিন্তু পার্থক্য কি জানো? পার্থক্য হলো শুরু করেছিলাম যখন, তখন ডিগ্রি অফ পলিমারেশন ছিল কত? 5000। আর এখন ডিগ্রি অফ পলিমারেশন কত? এভারেজে 300। এই হলো পার্থক্য। তাহলে আমরা ভিসকোস ফাইবার তৈরি করার সময় এই 3টা কেমিক্যাল রিয়েকশন সংঘটিত হয়। রিয়েকশন গুলো তোমাদের যেন মনে থাকে। তাহলে 1 নাম্বার ধাপ আমি আলোচনা করছি আজকে, হয়তো দুইটা বা 3টা ধাপ ম্যাক্সিমাম আলোচনা করব। দেখি, 1 নাম্বার ধাপ হলো যে গাছকে আমার কাটতে হবে, অবশ্যই কাটতে হবে, কারণ গাছকে না কাটলে তো কাঠ হবে না, আমাদের তো কাঠ দরকার, তাই না? তাহলে গাছকে প্রথমে আমরা কাটবো, কেটে আমরা করব কি, ক্যালসিয়াম বাইসালফাইড দিয়ে ভালো মতো ওয়াশ করব। ক্যালসিয়াম বাইসালফাইড দিয়ে ওয়াশ করব। এতে হয় কি, ওই যে সেলুলোজ ছাড়া যে বাকি যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো অনেকটা কমে যায়। তোমরা তো জানো যে গাছের ছাল বাকল আছে, গাছের মধ্যে বিভিন্ন আঠালো পদার্থ থাকে, তাই না? বিভিন্ন ধরনের ওয়াটার সলিউবল পদার্থ থাকে। তো এগুলোকে পরিষ্কার করার জন্য আমরা ক্যালসিয়াম বাইসালফাইড ব্যবহার করি। এরপর আমরা এই যে ছোট ছোট টুকরা পেলাম কাঠের, ওই টুকরাগুলোকে আমরা স্টিমের সাহায্যে
মানে পানিতে রান্না করি, রান্না করার মতো আর কি, 14 ঘন্টা যাবত রান্না করি। এবং এই 14 ঘন্টা যখন রান্না করব তখন পাল্প তৈরি হয়ে যাবে। পাল্প তৈরি হওয়ার পরে আমরা পাল্পটাকে পানি দিয়ে ওয়াশ করব, তারপরে ব্লিচিং করব, তারপর সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করব। এই সোডিয়াম হাইপোক্লোরাইডটাই হলো ব্লিচিং এজেন্ট আর কি। হ্যাঁ, তারপরে শীট আকারে আমরা এটাকে ড্রাই করব। তাহলে আমরা কি পাবো? পাল্প পাবো শীট আকারে। টুকরা টুকরা আকারে কিন্তু না, এটা শীটের আকারে আমরা পাবো। মোটা কাগজের মতো দেখতে বা বোর্ডের মতো লাগে দেখতে। চলে যাব। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে আমরা গাছ থেকে পাল্প তৈরি করতে পারি। তো 2 নম্বর ধাপের যে আমাদের কাজ, সেটা হলো যে আমরা তো অলরেডি পাল্প শীট অবস্থায় পেয়ে গেছি 1 নম্বর ধাপে। সেই শীটটাকে আমরা এবার কস্টিক সোডা সলিউশনের মধ্যে ভিজিয়ে রাখবো 1 থেকে 4 ঘন্টা। এটাকে বলে স্টিপিং। স্টিপিং মানে হলো কোনো লিকুইডের মধ্যে ভিজিয়ে রাখা, ডুবিয়ে রাখা, ভিজিয়ে রাখা। তো এটা কনসেন্ট্রেটেড কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এটাকে বলে মার্সারাইজেশন গ্রেড কস্টিক সোডা, মানে ঘন দ্রবণ। সেখানে আমরা 1 থেকে 4 ঘন্টা রেখে দিলেই রিয়েকশন খুব দ্রুত হয়ে যায়। আমাদের যে পলিমার ছিল, আমাদের কি পলিমার ছিল? সেলুলোজ ছিল, তাই না? পাল্পের পলিমারটা হলো সেলুলোজ। তারপর এটা এখন প্রথম রিয়েকশনটা হবে, ওই যে কেমিস্ট্রিতে আমরা পড়েছি না, প্রথম রিয়েকশনটা সোডা সেলুলোজ তৈরি হবে। এবং এই সোডা সেলুলোজ বা অ্যালকালি সেলুলোজ যখন তৈরি হবে, তৈরি হওয়ার পরে সময় লাগবে কতক্ষণ? এই যে 1 থেকে 4 ঘন্টা, 2, 3, 4। এটা আসলে টেস্ট আছে আর কি, টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে হয়ে গেছে। তারপর আমরা করব কি? প্রেসিং করব। মানে তোমরা দেখেছো কিনা, প্যাডিং ম্যাঙ্গেল আমাদের ল্যাবে আছে, প্যাডিং ম্যাঙ্গেল বা এরকম স্কুইজার আছে, এগুলো দিয়ে স্কুইজ করব আর কি, যাতে অতিরিক্ত যে লিকুইডটা আছে সেটা যেন বাতে থেকে যায়, শুধু আমার শীটটাকে আমরা বের করে দিব। তাহলে আমরা যেটা পেলাম, শীট আকারে পেলাম, এটা কিন্তু আসলে এখন আর সেলুলোজ নাই, এটা হয়ে গেছে এখন কি? এটা হয়ে গেছে হলো সোডা সেলুলোজ বা অ্যালকালি সেলুলোজ। তাহলে এটা হলো আমার 2 নম্বর ধাপের কাজ। তো রাকিবের পরেরটাতে যাও, দেখো পুরনো একটা ছবি আছে, এখানে কিন্তু স্টিপিংটা দেখানো আছে আর কি। স্টিপিংটা হলো কি? বড় বড় দেখো ট্যাঙ্কের মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে পাল্পের শীট, সেগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে। এখানে স্টিপিং এর কাজটা হচ্ছে। তারপরে স্টিপিং যখন শেষ হবে, ওই যে নির্দিষ্ট টাইমের কথা বললাম, তারপর এটাকে প্রেসিং করে অতিরিক্ত যে লিকুইডটা আমরা রেখে দিব, কারণ এরপরে তো আবার আরো একটা ব্যাচ আসবে, তাই না? ওইটা আমরা যেন কাজে লাগাতে পারি। কস্টিক সোডা কিন্তু কস্টলি, ও নষ্ট করা যাবে না, এবং এটা কিন্তু টক্সিকও বটে, সুতরাং খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। যাই হোক, আমরা পরবর্তীটাতে আসি। পরবর্তী স্লাইডে যাও। আমরা 2 নম্বর ধাপের কাজ আমরা শেষ করলাম। এবার তৃতীয় ধাপে আমরা যে শীটটা পেয়েছি, এই শীটটাকে আমরা এখন কি করব? কেমিক্যাল রিয়েকশন করব, তাই না? কিন্তু কেমিক্যাল রিয়েকশনের আগে একটু প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিগুলো আমরা এখন করব আর কি। যাও পরের স্লাইডটাতে যাও। এই 3 নম্বর ধাপটাকে বলা হয় শ্রেডিং। শ্রেডিং এর বাংলা শব্দ, বাংলা অর্থ দাঁড়ায় এরকম, যে কোনো কিছুকে কেটে টুকরা টুকরা করা। তাহলে আমরা একটা খুব শার্প নাইফ বা ব্লেডের সাহায্যে আমরা এই যে শীটটাকে কাটবো, কেটে ছোট ছোট টুকরায় রূপান্তরিত করব। এবং এই ছোট ছোট টুকরাকে টেকনিক্যাল পরিভাষা ইন্ডাস্ট্রিতে বলা হয় হোয়াইট ক্রাম। তাহলে আমরা হোয়াইট ক্রাম তৈরি করব এখানে। হ্যাঁ, অর্থাৎ ওই শীটটাকে কেটে টুকরা টুকরা করবো। আর পরের স্লাইডটাতে যাও, সেখানে গেলে তুমি দেখতে পারবা যে ধারালো ব্লেড অথবা নাইফ ইউজ করে আমরা এই একটু উপরে ওঠাও। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা টুকরা টুকরা হয়ে গেছে না? সাদা সাদা টুকরা টুকরা দেখো, এখন কিন্তু আর শীট নাই, এখন টুকরা টুকরা হয়ে গেছে। এইটা হলো হোয়াইট ক্রাম, এটা রংটা সাদা। তারপর আমরা 4 নাম্বার ধাপে যাব। পরের স্লাইডে যাও। 4 নাম্বার ধাপে
আমরা দেখতে পাচ্ছি এটার নাম হলো এইজিং। তাহলে এই ধাপটার নাম হলো এইজিং। এইজিং শব্দের অর্থ থেকেও বুঝতে পারো যে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, টাইম লাগবে। আমরা 1 থেকে 3 দিন অক্সিজেনের সংস্পর্শে রাখবো, অর্থাৎ বাতাস সাপ্লাই করব এবং কার উপরে সাপ্লাই করব, ওই যে হোয়াইট ক্রাম ছিল নাড়াচাড়া করব, বাতাস সাপ্লাই করব যাতে বাতাসের সাথে এটা রিয়েকশন হয়। এবং এই রিয়েকশনটা আমরা পলিমারের শেষের দিকে পড়েছি পলিমার কোর্সের, এটাকে বলা হয় অক্সিডেটিভ ডিগ্রেডেশন বা ডিপলিমারাইজেশন, অর্থাৎ পলিমার চেইনটাকে অক্সিজেনের সাহায্যে রিয়েকশন ঘটিয়ে এটাকে আমরা ভেঙে ছোট করব। তাহলে এটা ডিপি ছিল 850, এইজিং প্রসেসে যখন আসে তখন তার ডিপি থাকে 850-এর কাছাকাছি, আর এইজিং এর পরে আমার ডিপি হয়ে যায় 350। পলিমার চেইনটাকে আমি ছোট করব, কারণ পরবর্তীতে যখন আমার স্পিনিং সলিউশন হবে ভবিষ্যতে আর কি, তখন যাতে এই ভিসকোসিটি অনেক বেশি না হয়। অনেক বেশি হলে কি হবে, অনেক বেশি যদি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে স্পিনিং করতে পারবো না, কষ্ট হবে। তারপরে 5 নাম্বার ধাপে আসি। 5 নাম্বার ধাপে হলো কেমিক্যাল রিয়েকশন সংঘটিত হবে। যে 2 নাম্বার রিয়েকশন তোমাদের মনে আছে কিনা, 2 নাম্বার রিয়েকশন, এখানে অ্যালকালি সেলুলোজের সাথে কার্বন ডাইসালফাইড রিয়েকশন করে এবং অল্প সময়ে, অর্থাৎ ঘন্টা 3 সময় লাগে। এই 3 ঘন্টার মধ্যে রিয়েকশনটা শেষ হয়ে যায় এবং আমাদের যে সাদা ক্রাম ছিল আর কি, হোয়াইট ক্রাম, সেটা রং পরিবর্তিত হয়ে এখন হয়ে যাবে কমলা, লালচে কমলা রং। আগে ছিল সাদা রং, এখন হয়ে গেল লালচে কমলা রং। আর ইন্ডাস্ট্রিতে এটাকে বলা হয় ইয়েলো ক্রাম। এখন তাহলে নতুন পলিমার তৈরি হলো, তাই না? আগে যেটা ছিল ওটার নাম ছিল অ্যালকালি সেলুলোজ, এবার হলো সোডিয়াম সেলুলোজ জানথেট। আচ্ছা, তারপরে রিয়েকশন, এইখানে যে পাত্রটা ব্যবহার করা হয়, যে রিয়েকশনের যে চেম্বার, চেম্বারটা একটা হেক্সাগোনাল আকৃতির চেম্বার, মেটালিক, এবং এটা আস্তে 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 ঘুরতে থাকে, রোটেটিং চেম্বার। যাও নিচে আমরা ছবি দেখতে পাবো চেম্বারটার, পরবর্তী স্লাইডে যাও। চেম্বারের ছবি দেখো, এটা বাম দিকের ছবি, এটা হলো একটু পুরানো ছবি, ডান দিকে একটা আধুনিক ছবি। দুইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা রিয়েকশন ভেসেল বা রিয়েকশনের চেম্বার, যার ভিতরে জানথেশন রিয়েকশনটা সংগঠিত হবে এবং এই চেম্বারটা আস্তে 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 ঘুরতে থাকে, হ্যাঁ, রোটেটিং চেম্বার। তারপরে যাও নেক্সট। তাহলে আমাদের 5 নাম্বার ধাপ, এখানে চেম্বারটাই সাইড থেকে কর্তৃত্ব অবস্থায় কেমন দেখায় সেটা দেখানো আছে। তারপর আমরা 6 নম্বর ধাপে এখন যাব। 6 নম্বর ধাপে গিয়ে আমরা করব কি, আমাদের যে ইয়েলো ক্রাম পেলাম, আমরা এই ইয়েলো ক্রামকে আমরা ডাইলুট কস্টিক সোডার সাথে স্টায়ারিং করব, মিশ্রিত করব ভালো মতো। ডাইলুট কস্টিক সোডা 3% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এবং এখানে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তারপর আমরা টেস্ট করে দেখব যে পুরোপুরি সলিউশন হয়েছে কিনা। একটা সুন্দর কমলা রঙের সলিউশন আমরা পাবো। এই সলিউশনটাকে বলা হয় ভিসকোস সলিউশন এবং এটার ভিসকোসিটি বেশি, মানে আঠালো একটা সলিউশন তৈরি হবে। তোমরা কিন্তু আমার এই ব্লেন্ডেড লার্নিং সেন্টারে আছে, ব্লেন্ডেড লার্নিং সেন্টারের মধ্যে তোমরা পাবা, এই ভিসকোস সলিউশনের খুব হাই রেজলিউশন ভিডিও আছে, ওটা দেখবা আশা করি। তো যে সলিউশনটা তৈরি হলো এটার নাম হলো ভিসকোস সলিউশন। এই সলিউশন থেকে আমি ফাইবার তৈরি করব। তারপরে 7 নম্বর ধাপে আমরা যাই। 6 নম্বর ধাপে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি ভিসকোস সলিউশন, তাই না? এই দেখো, এই যে আমাদের যে সলিউশনটা কেমন দেখতে, একটু 2টা ছবি দিয়েছি। তবে এই ছবির রেজলিউশন গুলি ভালো না, তোমরা ভিডিও গুলো দেখো, আমার ব্লেন্ডেড লার্নিং সেন্টারে ওখানে হাই রেজলিউশনের ভিডিও আছে। আচ্ছা, তাও পরের স্লাইডে যাই আমরা। এখন আমরা আমাদের স্পিনিং সলিউশন হয়ে গেল, এবার একটু আমাদের ধৈর্য ধরতে হবে। কিরকম ধৈর্য ধরতে হবে? 2 থেকে 5 দিন আমাদেরকে ওয়েট করতে হবে, এই সলিউশনটাকে রেখে দিতে হবে, তাহলে ভিসকোসিটিটা স্টেবল হয়। কখনো ভিসকোসিটি আপ হয়, ডাউন হয়, আপ হয়, ডাউন, এরকম। সেজন্য আমাদেরকে ওয়েট করতে হবে। 2 থেকে 5 দিন সময় লাগে আর কি এই স্টেবল কন্ডিশনে আসতে। যখনই চলে আসে স্টেবল কন্ডিশনে, আমাদের কাজ শেষ। তো এই ধাপে আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে আমাদের বিভিন্ন ধরনের যে সলিউশন আছে, মনে করো ব্যাচ, আমরা তো ছবিতে দেখলাম রিয়েক্টর, দেখলাম অনেকগুলা রিয়েক্টর আছে, ধরো 10টা রিয়েক্টর আছে, তাহলে 10টা রিয়েক্টর থেকে তো 10টা ব্যাচ বের হচ্ছে,
হ্যাঁ, তারপরে তোমার দেখেন যেখানে আবার মিশ্রিত করা হবে সেরকম আরো 10টা হয়তো জায়গা আছে। তো ওই 10টা সলিউশনকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করবো যাতে একই রকম কোয়ালিটি হয়ে যায়। আর এডিটিভ যদি আমাদের প্রয়োজন হয়, আসলে লাগে, কিছু না কিছু তো লাগেই, এডিটিভ গুলি আমরা যোগ করব এখানে। এই হলো আমাদের 7 নাম্বার ধাপের কাজ। তাহলে ওই যে ধৈর্য ধরে যে ওয়েট করলাম 2 থেকে 5 দিন, এটাই হলো রাইপেনিং। এরপর 8 নাম্বার ধাপে আমরা কি করব? ফিল্ট্রেশন করব। আমরা তো জানি যে মিনিমাম 2বার ফিল্ট্রেশন করতে হয়। ফিল্ট্রেশন করে আমাদের ওই লিকুইডের মধ্যে, আঠালো যে লিকুইডটা আছে এর ভিতরে কোনো সলিড যেন না থাকে। লিকুইড থাকলে কোনো সমস্যা নেই, সলিড পার্টিকেল যেন না থাকে, সেটাকে রিমুভ করার জন্য, আলাদা করার জন্য আমরা ফিল্ট্রেশন করি। প্রথমে কোর্স ফিল্ট্রেশন, তারপর ফাইন ফিল্ট্রেশন এবং ডিএরেশন করা। ডিএরেশন বলতে আমরা বুঝি যে এটা তো আঠালো দ্রবণ, তো মনে করো মধু যখন এক পাত্র থেকে আরেক পাত্র ঢালো, ভিতরে বাবল থেকে যায়, ওইরকম বাবল থাকতে পারবে না, বাতাস। হ্যাঁ, তাহলে আমরা সাকশন করে বাতাসটাকে সরায় ফেলবো। ওইরকম বাতাস যদি থাকে, তাহলে আমরা যখন স্পিনারের ভিতর দিয়ে পাস করব না, তখন স্পিনারের থেকে বের হওয়ার সময় ছিঁড়ে যাবে। তাহলে আমরা ফিল্ট্রেশন এবং ডিএরেশনটা সম্পন্ন করব 8 নাম্বার ধাপে। নাও উই আর রেডি টু গো ফর স্পিনিং। 9 নম্বর ধাপে আমরা স্পিনিং করব। দেখো 9 নম্বর ধাপে যাই এবং স্পিনিং করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে ওয়েট স্পিনিং আমরা কিভাবে করি। একটা বাত থাকে, বাতের ভিতরে আমাদের স্পিনার একটা ডুবানো থাকে এবং স্পিনারের মধ্য দিয়ে আমার পলিমারটা বের হয়, তারপরে পলিমারটা সলিড হয়ে যায়। তারপর সবগুলো ফাইবারকে আমরা একত্রিত করে আমরা গডেট রোলারের সাহায্যে একটু টান দেই, স্ট্রেচিং করি, তাই না, ড্রয়িং করি। তারপর আমরা একটা ববিনের মধ্যে জড়াই, ওয়াইন্ডিং করি। তো এই কাজগুলো হবে। এখন স্পিনিং বাতের মধ্যে কি থাকে, এটা হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই স্পিনিং বাত যেটা, ওইটার মধ্যে তোমার 18% সোডিয়াম সালফেট থাকে, যেটা কোয়াগুলেন্ট হিসাবে কাজ করে। 10% সালফিউরিক অ্যাসিড থাকে, যেটা রিজেনারেটিং এজেন্ট হিসাবে কাজ করে। 1% জিঙ্ক সালফেট থাকে, যেটা মডিফায়ার হিসাবে কাজ করে। 2% গ্লুকোজ থাকে, যেটা প্লাস্টিসাইজার হিসাবে কাজ করে, এবং বাকি 69% থাকে পানি। এবং এই স্পিনিং বাথের টেম্পারেচারটা হয় 40 থেকে 55 ডিগ্রির মধ্যে রাখতে হয়। তাহলে এই অবস্থায় আমরা ফাইবারটা পাই। তারপর ওই ফিলামেন্ট গুলিকে একত্রিত করে আমরা গডেট রোলারের সাহায্যে স্ট্রেচিং করি। তারপর আমরা কোনো ববিনে ওয়াইন্ডিং করব। তো ওয়াইন্ডিং এর পদ্ধতি বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে হলো কন্টিনিউয়াস ওয়াইন্ডিং। আর আগে, এখন থেকে 20-25 বছর আগে কমন ছিল হলো ব্যাচ ওয়াইন্ডিং। কন্টিনিউয়াস ব্যাচ, এগুলো তোমরা বোঝো মনে হয়। কন্টিনিউয়াস মানে কি অলওয়েজ চলতে থাকবে, এক নাগারে চলতে থাকবে। আর ব্যাচ হলে একবার চলবে, ওটা শেষ হবে, বন্ধ করব, আবার চলবে। এটা হলো ব্যাচ প্রসেস। তো যখন ভিসকোস ফাইবার আবিষ্কৃত হয় এবং প্রথম স্পিনিং করা হয়, আর প্রথম যুগে আর কি, তখন কিন্তু ব্যাচ প্রসেসই ছিল, কন্টিনিউয়াস প্রসেস ছিল না। তো ব্যাচ প্রসেসে টোফার্ম বক্স ব্যবহার করা হয়, একটা পাত্র ব্যবহার করা হয়, ওই পাত্রের মধ্যে সুতাগুলোকে জড়ানো হয়। নেক্সট স্লাইডে যাও। ওই পাত্রের মধ্যে সুতাগুলোকে জড়ানো হয় এবং ওই যখন পাত্রটা প্রায় ভরে ভরে যাচ্ছে এরকম হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এই যে স্পিনিং ফাইবারটা তৈরি হয়ে গেছে, ইয়ার্ন তৈরি হয়ে গেছে। ফাইবার থেকে আমরা একত্রিত করে ইয়ার্ন তৈরি করছি। গাইডটা দেখতে পাচ্ছ নিচে। তারপরে গডেট রোলারের একটা রোলার দেখা যাচ্ছে, মানে ড্রয়িং রোলারের ফিড রোলার। ডেলিভারি রোলার দেখতে পাচ্ছ না, উপরের দিকে আছে। আমরা ড্রয়িং করছি, স্পিনিং হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করছি, ড্রয়িং করছি। তারপর এটাকে কোনো একটা পদ্ধতিতে, সেটা ব্যাচ পদ্ধতি হোক বা কন্টিনিউয়াস পদ্ধতি হোক, আমরা ববিনে জড়াবো আর কি, ওয়াইন্ডিং করবো। তো এরপরেরটাতে যাও, আমরা দেখতে পাবো প্রথম দিকে যেহেতু ব্যাচ পদ্ধতিটাই পপুলার ছিল আগে বেশি, তো ব্যাচ পদ্ধতিতে এরকম একটা বক্স ব্যবহার করা হয়, যার ভিতরে ববিনটা তৈরি করা হয়। এবং ববিনটা যখন প্রায় পূর্ণ, মানে সাইজ যখন বড় হয়ে যায়, তখন ববিনটাকে আবার নামায় রেখে আবার খালি হয়ে যায়, আবার ববিনটা তৈরি হতে থাকে। এই বাম দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, একটা বক্সের মতো আর কি, গোল, এটাকে বলা হয় টোফার্ম বক্স। 8000 RPM এটা ঘুরে এবং এই উৎপন্ন যে ফিলামেন্ট ইয়ার্ন, সেটাকে আমরা এখানে ওয়াইন্ডিং করে প্যাকেজ তৈরি করতে পারি। ডান দিকে প্যাকেজের ছবি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রেয়ন কেক অথবা ভিসকোস কেক, CAKE, কেক বলা হয়। এই কেকের মতো মনে হয় অনেকটা, এই জন্য বলা হয়। এটাকে আমরা পরবর্তীতে ওয়াশিং করে, ব্লিচিং করে, তারপরে আমরা আবার ড্রাইং করে
সালফারাইজেশন করে তারপর ড্রাইং করে আমরা প্যাকিং করা হয়। পরের স্লাইডে যাও। তো আমরা ওয়াশিং এবং পিউরিফিকেশন দরকার হয়, কারণ ভিসকোস ফাইবার ওয়েট স্পিনিং পদ্ধতি তৈরি করছি। বাতের মধ্যে ছিল সোডিয়াম সালফেট ছিল, বাতের মধ্যে সালফুরিক অ্যাসিড ছিল, বাতের মধ্যে গ্লুকোজ ছিল, বাতের মধ্যে জিঙ্ক সালফেট ছিল, এবং তোমরা কেমিক্যাল রিয়েকশন 3 নাম্বার রিয়েকশনটা এখানে সংঘটিত হয়। বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইসালফাইড থাকে। কার্বন ডাইসালফাইড থাকার কারণে বাতের যে রংটা দেখেছো একটু কমলা কমলা, তাই না? তো আলটিমেটলি এখানে অনেক কিছুই থাকে। এই অপদ্রব্যগুলিকে দূর করার জন্য আমাকে ওয়াশিং এবং পিউরিফিকেশন করতে হয়। তাহলে প্রথমে পানি দিয়ে ওয়াশ করব, তারপরে সোডিয়াম সালফাইড দিয়ে ওয়াশ করব, ডিসালফারাইজেশন, তারপরে সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ব্লিচিং করব, তারপরে আবার পানি দিয়ে ওয়াশ করব। এই ওয়াশিংটা আগে খুব ভালো মতো করা যেত ব্যাচ প্রসেসে আর কি। আর বর্তমানে কন্টিনিউয়াস প্রসেস ব্যবহার করায় ওয়াশিংটা করা হয়, কিন্তু ওই যে অন্যান্যগুলি করা যায় না, যেমন ডিসালফারাইজেশনটা করা যায় না, ব্লিচিংটা করা যায় না, ওগুলো আমরা পরবর্তীতে করব। স্লাইডটা কি তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার রাকিব লেফট হয়ে গেছে, মানে নেটওয়ার্ক প্রবলেম না। আচ্ছা আচ্ছা, যদি ও চলে আসে তাহলে একটা মিনিট ওয়েট করি, নয়তো আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ওই যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আর কি, যদি দেরি হয়ে যায়। স্যার অন্য সেকশনে কি ক্লাসটা হয়ে গেছে স্যার? অন্য সেকশনে হয়ে গেছে ক্লাস, ওই যে রাকিব চলে আসছে। তাহলে দেখো, ওয়াশিং পিউরিফিকেশনটা আগে যে ব্যাচ পদ্ধতি প্রচলিত ছিল ওইভাবে কিন্তু আমরা ভালো মতো করতে পারতাম, কিন্তু বর্তমানে কন্টিনিউয়াস পদ্ধতি একটু কুইক, বুঝছো, ফাস্ট বেশি আর কি, দ্রুত। সেজন্য আমরা করি কি, এই ওয়াশিং ওই উপর থেকে পানি স্প্রে করে দিলে ওয়াশিংটা হয়ে যায়, তারপরে আমরা হিট দিলে ড্রাই হয়ে যায়, এই দুইটা কাজ করি। আর ওই যে ডিসালফারাইজেশন, ব্লিচিং, এগুলো ওয়েট প্রসেসিং যখন করা হবে না পরে, তখন এটা করা হয়, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু প্রোডাকশন স্পিডটা অনেক বেড়ে গেল এখন, তাই না? যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, বন্ধ হচ্ছে না কখনো। আগেরটা তো একবার বন্ধ হবে, ওই যে ওই টোফাম বক্সটা যখন ভর্তি হয়ে গেল, তারপরে কেকটা তুমি, মেশিন কিন্তু বন্ধ, কেকটা সরাবা, আবার নতুন করে সেট করবা, আবার চালু করবা, টাইম ওয়েস্টেজ হইতো, প্রোডাকশনটা স্লো ছিল। এখন অনেক দ্রুত প্রোডাকশন হচ্ছে, যত বেশি দ্রুত প্রোডাকশন হবে তত কিন্তু খরচ কমবে এবং ইকোনমিক্যাল হবে, প্রাইস কম হবে, মানুষ কিনবে বেশি, আরো বেশি প্রোডাকশন করা যাবে। সো বর্তমানে ব্যাচ পদ্ধতি ব্যবহার হয় না বললেই চলে, মানে খুব রেয়ার। পরের স্লাইডে যাও। সর্বশেষ আমাদের লাস্ট যেটা আর কি, সেটা হলো ড্রাইং এন্ড প্যাকিং। তাহলে আমরা এই যেহেতু এটাকে ওয়াশিং করেছি, আমরা ড্রাইং করতে হবে, এবং ড্রাই করার জন্য সাধারণত ইনফ্রারেড হিটার ব্যবহার করা হয়, তারপরে আমরা প্যাকিং করব। এখন এই প্যাকিং করে কিভাবে করা হচ্ছে সেটা দেখে তুমি বুঝতে পারবা যে ফাইবারের ফর্মটা কি আর কি। এখন আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। ফাইবার কিন্তু ফিলামেন্ট বা স্ট্যাপল দুই ফর্মেই বাজারে পাওয়া যায়। রাকিব, তুমি নেক্সট স্লাইডটাতে যাও, একটু মনোযোগ দিয়ে দেখো। অনেক, এখন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যা আমি আলোচনা করলাম সব কিন্তু এখানে আছে। আমার ধারণা তোমরা দেখতে পাচ্ছ, শুরুতে আছে হলো পাল্প শীট, আর শেষে হলো ফাইবার। সবগুলো ধাপ কিন্তু এখানে আছে, যদিও এক একটা এক এক রকমের, মানে কথাবার্তাগুলো আমি যেভাবে বলেছি হয়তো এখানে একটু অন্যভাবে আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে বললেও তোমাদের মূলনীতিটা সেম। আমার মনে তোমরা ধারণাটা পরিষ্কার হবে, ভিন্ন কয়েকটা দেখলে তোমাদের ধারণা আমার মনে আরো বেটার হবে। আর আমার প্রশ্ন যেটা, এরপরে আরেকটা স্লাইড আছে, ওইটাও একটু দেখাও রাকিব। এরপরে আরেকটা স্লাইড আছে, ওই স্লাইডটা একটু দেখাও। হ্যাঁ, এটা। তাহলে দেখো, এখানেও পাল্প থেকে শুরু এবং সর্বশেষ হলো ফাইবার। এই দুই ভাবে বলা হলেও কিন্তু মূল কিন্তু আমি বললাম আগে যে মূল কিন্তু সেম। খুব ছোটখাটো ভেরিয়েশন তো অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই। আমরা তো মাত্র সামারি পড়ছি, আমরা তো আসলে ডিটেলস অতটা পড়ছি না। আবার কেউ যদি মাস্টার্সে পড়াশোনা করো তখন হয়তো সে আরো সুযোগ পাবা ডিটেলস পড়া। ফ্লোচার্ট দেখানো আছে এখানে, আমরা স্টেপল ফর্মে পাচ্ছি। তারপরে স্লাইডটাতে যাও। এই যে ডান দিকে তাকাও, স্টেপল ফর্মে যদি আমরা ফাইবারটাকে পাই,
তাহলে এটা বেল আকারে আসবে, বেল। তাহলে বেলের ভিতরে কি আছে? স্টেপল ফাইবার আছে। তুমি যখন বেল দেখতে পাচ্ছ তার মানে এটার ভিতরে কি আছে? স্টেপল ফাইবার আছে। আর যদি ফিলামেন্ট ফাইবার হয় তাহলে যে বাম দিকের ছবি দেখো, এইরকম ববিন থাকবে। আমাদের তো ববিন কোথাও ছিল না, খেয়াল করছো? ববিন ছিল না, কিন্তু বেল ছিল দুটাতে। তাহলে আমরা পেয়েছি কোন ফর্মে ফাইবার পেয়েছি? স্টেপল ফর্মে আমরা ফাইবার পেয়েছি, যে দুইটা ফ্লো চার্ট এখানে দেখানো আছে।